আজকে আমরা একটা বিশাল প্রশ্ন নিয়ে বিভিন্ন উৎসের আলোকে আলোচনা করব, যা বিশ্ব অর্থনীতিকে একেবারে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আর প্রশ্নটা হলো, মার্কিন ডলারের যে একচেটিয়া আধিপত্য, সেটা কি সত্যি শেষের দিকে? আচ্ছা, আমাদের চারপাশে তাকালে অনেকেরই কিন্তু মনে হচ্ছে যে কিছু একটা ঠিক নেই। কেমন যেন একটা অদ্ভুত সময়, তাই না? জিনিসপত্রের দাম বেড়েই চলেছে, কিন্তু আয় যেন জায়গাতেই আটকে আছে। ভবিষ্যতের কথা ভাবলে কেমন একটা চাপা চিন্তা কাজ করে। যদিও শেষ অর্থনৈতিক সংকটটা কেটে গেছে অনেক বছর, তবুও সবকিছু যেন পুরোপুরি স্বাভাবিক লাগছে না। আর এই যে একটা অদ্ভুত লাগার অনুভূতি, এটা কিন্তু শুধু আমাদের একার না। বিভিন্ন সূত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এই ওয়াইডস্প্রেড অনুভূতির পেছনে আছে বিশাল আকারের সরকারি ঋণ, চাকরির বাজারে অনিশ্চয়তা আর জীবনযাত্রার খরচ ক্রমাগত বেড়েই চলেছে। কিন্তু প্রশ্ন হল, এগুলোই কি আসল সমস্যা, নাকি এগুলো আরও বড় কোনো সমস্যার লক্ষণ মাত্র? তাহলে সেই গভীর সমস্যাটা আসলে কি? এর উত্তরটা পেতে হলে আমাদের একটু টাইম ট্রাভেল করে পেছনে যেতে হবে। ঠিক সেই সময়ে যখন আমাদের আজকের এই আধুনিক আর্থিক ব্যবস্থার জন্ম হয়েছিল। তো চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। আমাদের গল্পের শুরু হচ্ছে ১৯৪৪ সাল থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন প্রায় শেষের দিকে। আমাদের আজকের আলোচনার জন্য এই দুটো তারিখ ভীষণ গুরুত্বপূর্ণ। ১৯৪৪ সাল, যেদিন একটা নতুন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আর ১৯৭১ সাল, যেদিন সেই প্রতিশ্রুতিটা ভেঙে দেওয়া হলো। ব্রেটন উডস চুক্তির মাধ্যমে একটা দারুণ স্থিতিশীল ব্যবস্থা তৈরি করা হয়েছিল। যে কোনো দেশ তাদের মুদ্রাকে ডলারে আর সেই ডলারকে চাইলে নির্দিষ্ট পরিমাণ সোনায় বদলে নিতে পারত। মানে পুরো সিস্টেমটার পেছনে একটা শক্ত ভিত্তি ছিল, অনেকটা উত্তাল সমুদ্রে জাহাজের নোঙরের মতো। কিন্তু সমস্যাটা শুরু হলো ৬০-এর দশকের শেষের দিকে। ভিয়েতনাম যুদ্ধ আর বিভিন্ন সামাজিক প্রকল্পে আমেরিকার খরচ এতটাই বেড়ে গেল যে সেই খরচ মেটাতে তারা প্রচুর ডলার ছাপতে শুরু করল। একসময় দেখা গেল তাদের ভল্টে যে পরিমাণ সোনা আছে তার চেয়ে অনেক বেশি ডলার বাজারে চলে এসেছে। অন্য দেশগুলো তখন ভয় পেতে শুরু করল। আর ঠিক তখনই ১৯৭১ সালের ১৫ই আগস্ট আমেরিকার ভল্ট থেকে সোনা বেরিয়ে যাওয়া আটকাতে প্রেসিডেন্ট নিক্সন একটা ঘোষণা দিলেন, যা গোটা পৃথিবীর অর্থনীতিকে চিরদিনের জন্য বদলে দিল। তিনি ডলারের সাথে সোনার সম্পর্ক ছিন্ন করলেন। যদিও বলা হয়েছিল এটা সাময়িক, কিন্তু সেই সম্পর্ক আর কখনোই জোড়া লাগেনি। তো সোনার সাথে সম্পর্ক তো শেষ হলো, কিন্তু তারপর কি হলো? এই বাঁধন ছাড়া বিশ্ব অর্থনীতি চলল কিভাবে? চলুন দেখা যাক। বিশ্ব তখন প্রবেশ করল ফিয়াট মুদ্রার যুগে, মানে এমন এক টাকার ব্যবস্থা যার পেছনে সোনা রূপার মতো কোনো বাস্তব সম্পদ নেই। এর একমাত্র ভরসা হল সরকারের মুখের কথা আর আমাদের সবার বিশ্বাস। আমাদের পকেটে যে কাগজের নোটগুলো আছে, সেগুলো কিন্তু এই ফিয়াট মুদ্রারই উদাহরণ। আর এই সবচেয়ে বড় ফল কি হলো জানেন? সরকারের খরচের উপর যে একটা অদৃশ্য লাগাম ছিল, সেটা পুরোপুরি খুলে গেল। আগে যেমন চাইলেই টাকা ছাপানো যেত না, কারণ প্রতিটা ডলারের পেছনে সোনা জমা রাখতে হতো, সেই বাধ্যবাধকতাটা আর রইল না। আর এর ফলাফলটা যে কতটা অবাক করার মতো, তা এই একটা সংখ্যা দেখলেই বোঝা যায়। সংখ্যাটা হলো ০। হ্যাঁ, ঠিকই শুনছেন। ১৯৭১ সালের পর থেকে আজ পর্যন্ত আমেরিকা একবারও তাদের বাজেট উদ্বৃত্তে যায়নি। মানে প্রতি বছর তাদের খরচ আয়ের চেয়ে বেশি হয়েছে। তো প্রশ্ন হলো, এই যে অন্তহীন ঋণের ওপর দাঁড়িয়ে থাকা সিস্টেমটা, এটা চলছে কিভাবে? সূত্রগুলো এখানে একটা খুব শক্তিশালী, যদিও বেশ বিতর্কিত একটা উপমা ব্যবহার করেছে। তারা বলছে এটা অনেকটা একটা বিশাল পঞ্জি স্কিমের মতো কাজ করে। এই চক্রটা আসলে খুব সহজ। সরকার তার পুরনো ধার আর সুদ শোধ করার জন্য আরও বড় অঙ্কের নতুন ধার নেয়, আর এই নতুন ধার দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক আরও নতুন টাকা ছাপায়। তার মানে এই সিস্টেমটাকে টিকিয়ে রাখতে হলে ঋণের পরিমাণকে সবসময় বাড়তেই থাকতে হবে। আর এর প্রভাবটা কিন্তু আমরা সবাই প্রতিনিয়ত টের পাই। কিভাবে? মুদ্রাস্ফীতির মাধ্যমে। যখনই নতুন টাকা ছাপা হয়, বাজারে থাকা সব পুরনো টাকার দাম, মানে তার কেনার ক্ষমতা, একটু করে কমে যায়। একেই বলা হচ্ছে এক ধরনের লুকানো কর, যা আমাদের সবার জমানো টাকার মূল্যকে নীরবে ক্ষয় করে দিচ্ছে।
তো এই সব কিছুর পর আমরা আমাদের আজকের মূল প্রশ্নে এসে পৌঁছেছি। প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে চলা এই পরীক্ষাটা কি এবার তার শেষ সীমায় চলে এসেছে? সূত্রগুলো এখানে টাকা আর মুদ্রার মধ্যে একটা দারুণ পার্থক্য দেখিয়েছে। ভাবুন তো, সোনা, সেটার নিজেরই একটা দাম আছে, কিন্তু আমাদের পকেটে যে কাগজের নোটটা আছে সেটার দাম ততক্ষণই আছে যতক্ষণ সরকার এবং আমরা সবাই বিশ্বাস করছি যে এর দাম আছে। বিশ্বাসটা চলে গেলেই ওটা ভেরো এক টুকরো কাগজ। পুরো খেলাটাই কিন্তু বিশ্বাসের। আর বিশেষজ্ঞরা বলছেন, দশকের পর দশক ধরে এই যে লাগাম ছাড়া ঋণ আর টাকা ছাপানো হচ্ছে, সেটা মার্কিন ডলারের ওপর থেকে বিশ্বব্যাপী এই বিশ্বাসের গোড়াতেই আঘাত হানছে। আর ভয়টা হলো, এই ধরনের সংকট কিন্তু জানান দিয়ে আসে না, এটা আসতে পারে হঠাৎ করে। হয়তো কোনো একটা সরকারি বন্ডের নিলাম ব্যর্থ হলো, বা বড় কোনো রাজনৈতিক ধাক্কা লাগলো, আর সাথে সাথেই বিনিয়োগকারীরা ডলার থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করতে পারে। আর তাতেই শুরু হয়ে যেতে পারে এক ভয়াবহ সংকট। আর যদি সেরকম কিছু হয় তাহলে তার ফলাফল হবে অকল্পনীয়। একটা সূত্র বলছে এটা হতে পারে মানব ইতিহাসের সবচেয়ে বড় সম্পদ হস্তান্তর। যাদের কাছে সোনা, জমি বা অন্য কোনো আসল সম্পদ থাকবে তারা হয়তো টিকে যাবে, কিন্তু যারা শুধু কাগজের মুদ্রার উপর ভরসা করে থাকবে তাদের সম্পদ রাতারাতি উবে যেতে পারে। এই আলোচনাটা আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ এবং কিছুটা অস্বস্তিকর চিন্তার সামনে এনে দাঁড় করায়। আমরা কি তাহলে ইতিহাসের সবচেয়ে বড় এই সম্পদ হস্তান্তরের একদম দোরগড়ায় দাঁড়িয়ে আছি? সূত্রগুলো কিন্তু এর কোনো সহজ উত্তর বা নিশ্চিত ভবিষ্যৎবাণী করছে না, বরং তারা একটা কথাই বারবার বলছে, এই অনিশ্চিত সময়ে সবচেয়ে বড় শক্তি হল জ্ঞান। এই পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা বোঝা এবং নিজের আর্থিক ভবিষ্যতের দায়িত্বটা নিজের হাতেই তুলে নেওয়া, এটাই হয়তো আগামীর জন্য আমাদের সেরা প্রস্তুতি।